আয়ন চ্যানেল অফ সেল মেমব্রেন এর মানে হচ্ছে একটা সেল মেমব্রেনের মধ্যে অনেক ধরনের আয়ন চ্যানেল থাকে, যে আয়ন চ্যানেলগুলো একটা সেলের ভেতর থেকে বাহিরে বা বাহিরের থেকে ভেতরে বিভিন্ন ধরনের আয়নগুলোকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। তো আমরা একটা সেল মেমব্রেনের গঠন সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জানি, যে একটা সেল মেমব্রেন যদি দেখি, ধরা যাক এটা হচ্ছে একটা সেল। এই সেলের যে মেমব্রেনটা আছে বা পর্দাটা আছে, এই পর্দার মধ্যে দুটো বেসিক অংশ থাকে, একটা হচ্ছে আমাদের প্রোটিন, আরেকটা হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার। তো যখন একটা সেলে ফসফোলিপিড বাইলেয়ারগুলো থাকে, তখন তার মাথার দিকটাতে থাকে হচ্ছে ফসফেট এবং লেজের দিকটাতে থাকে হচ্ছে লিপিড। তো একটা লেয়ার দিয়ে তো আর সেল মেমব্রেন গঠিত না, সেল মেমব্রেনটা হচ্ছে দুটো পাশাপাশি এরকম লেয়ার দিয়ে গঠিত। তো এই সেল মেমব্রেনের মধ্য দিয়ে যখন কোনো হাইড্রোফিলিক পদার্থ প্রবাহিত হওয়ার চেষ্টা করে, তখন সেটা কিন্তু সহজে হতে পারে না। কেননা আমাদের এই যে মাথাগুলো আছে, একটা সেল মেমব্রেনের ক্রস সেকশন যদি করি, তাহলে এরকম দুটো অংশ পাওয়া যাবে বা দুটো লেয়ার পাওয়া যাবে। তো এই মাথাগুলো হচ্ছে বেসিক্যালি ফসফেট আয়ন দিয়ে তৈরি। আর এই যে লেজের অংশটুকু আছে, এটা বেসিক্যালি লিপিড দিয়ে তৈরি। যখন এই লিপিডের মধ্য দিয়ে অন্য কোনো নন লিপিড এলিমেন্ট যাওয়ার চেষ্টা করবে, তখন সে কিন্তু সহজে যেতে পারবে না। এবং লিপিড ওয়ান কাইন্ড অফ পানি, মানে পানি কি ভয় পায় সে, দ্যাট মিন্স হাইড্রোফোবিক। তো লিপিড যেহেতু হাইড্রোফোবিক পদার্থ, তাই ওর মধ্যে দিয়ে কখনো কোনো হাইড্রোফিলিক পদার্থ ফ্লো হতে পারবে না। আর আমরা সবাই জানি যে খুব কমন কিছু হাইড্রোফিলিক পদার্থগুলো হচ্ছে আয়নগুলো। যেমন আমরা বলতে পারি কে প্লাস আয়ন, তারপর হচ্ছে Na প্লাস আয়ন, Cl মাইনাস আয়ন, Ca2 প্লাস আয়ন। তো আমাদের কোষের বাইরে কিংবা ভেতরে এরকম অসংখ্য আয়ন থাকে, যাদেরকে আমরা বলেছিলাম ইলেকট্রোলাইটিক্স। তো এই ধরনের আয়ন বা ইলেকট্রোলাইটিক্সগুলো যখন কোষের ভেতর থেকে বাইরে বা বাইরের থেকে ভেতরে আসার চেষ্টা করে, তখন এই সেল মেমব্রেনটা তাদেরকে আটকে দেয়। কেন আটকে দেয়? কারণ হচ্ছে আমাদের এই সেল মেমব্রেনের মাঝখানে লিপিড থাকে, এবং লিপিডগুলো হচ্ছে হাইড্রোফোবিক। দ্যাট মিন্স তারা কখনোই এই ধরনের আয়নগুলোকে ভেতরে ঢোকাটা অ্যাকসেপ্ট করে না। তো এইজন্য সেলের ভেতরে আর বাইরে আয়নগুলো যেন খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারে, তাই আমাদের কিছু আয়ন চ্যানেলের দরকার হয়। এবং এই আয়ন চ্যানেলগুলোর বৈশিষ্ট্যটা এমন যে, এখান দিয়ে যখন কোনো নির্দিষ্ট পরিমাণ আয়ন সেলের ভেতর থেকে বাহিরে বা বাহিরের থেকে ভেতরে যাবে, তখন কোনো স্পেসিফিক শক্তির দরকার হয় না বা এটিপির দরকার হয় না। কেননা আমরা জানি যে আয়ন পাম্পের কথা যদি আমি বলি, যেটা আমরা পরবর্তীতে পড়ব, আয়ন পাম্পের ক্ষেত্রে এরকম একটা স্পেসিফিক শক্তি দরকার হয়, যে এখানে আয়নগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য শক্তি লাগে। বাট আয়ন চ্যানেলের খুব ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে, এর মধ্যে কোনো এনার্জি কাজ করে না। দ্যাট মিন্স আয়ন চ্যানেলটা শুধুমাত্র ডিফিউশন গ্রেডিয়েন্টের উপর ভিত্তি করে কাজ করে। এর মানে হচ্ছে, যদি কোষের বাইরে বেশি পরিমাণ আয়ন থাকে, তবে আয়ন চ্যানেল দিয়ে সেগুলো কোষের ভেতরে যাবে। যেহেতু আমরা জানি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়াটা হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। আবার সেলের ভেতরে যদি বেশি পরিমাণ আয়ন থাকে, সেটাও সেলের বাইরে চলে যাবে এই আয়ন চ্যানেলের মধ্য দিয়ে, যেখানে আমাদের কোনো ফোর্স করতে হচ্ছে না, এটা বাই নেচার অটোমেটিক্যালি চলে যাচ্ছে। তো এখন আমরা আয়ন চ্যানেলগুলো তো দেখলাম, আমরা এগুলোর কিছু টাইপস দেখব। এবং এই টাইপসগুলোর মধ্যে 4 ধরনের প্রকারভেদ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। প্রথম ধরনের আয়ন চ্যানেল যেগুলো, সেগুলো হচ্ছে লিকি চ্যানেল। তো লিকি চ্যানেল মানে হচ্ছে কি? লিকি চ্যানেল হচ্ছে এমন কিছু আয়ন চ্যানেল যেগুলো সেলের মেমব্রেনের মধ্যে থাকে এবং অল টাইম এরা খোলা থাকে। তো আমি যদি এই সেলের দিকে তাকাই, ধরা যাক এটা একটা কোষ, কোষের ভেতরে হচ্ছে ধরো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতর নিউক্লিওলাস আছে। তো এগুলো হচ্ছে ক্রোমাটিন, তন্তু, হ্যান-ত্যান। তার অনেকগুলো এলিমেন্ট আছে। ধরা যাক এটাকে একটা সেল হিসেবে যদি আমি কল্পনা করি, তাহলে এই সেলের মধ্যে আমি কতগুলো নলের মতো বা পাইপের মতো অংশ দেখিয়েছি, এবং এই নলের মতো বা পাইপের মতো অংশগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আয়ন চ্যানেল। তো লিকি চ্যানেল জিনিসটা কেমন? লিকি চ্যানেল জিনিসটা হচ্ছে 24 ঘন্টাই খোলা থাকবে, এবং এই চ্যানেলের মধ্যে আয়ন যাতায়াতের জন্য কোনো লিমিটেশন থাকবে না। এবং এই লিকি চ্যানেলের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট দুটো লিকি চ্যানেল হচ্ছে সোডিয়াম লিকি চ্যানেল, আরেকটা হচ্ছে পটাশিয়াম লিকি চ্যানেল। তো মান দেখে বোঝা যাচ্ছে যে সোডিয়াম লিকি চ্যানেল দিয়ে কেবলমাত্র সোডিয়াম আয়নগুলো যাতায়াত করবে, আর পটাশিয়াম লিকি চ্যানেল দিয়ে শুধুমাত্র পটাশিয়াম আয়নগুলো যাতায়াত করবে। এবং এগুলো আসলে এই মেমব্রেনের মধ্যে এমনভাবে থাকে যে তাদের দুইটা প্রান্ত মেমব্রেনের দুই দিকে থাকে, বাট নট নেসেসারিলি আমি যেভাবে ছবিটা এঁকেছি, অর্থাৎ এক প্রান্ত একদম বাইরে বাড়ানো, আরেক প্রান্ত ভিতরে বাড়ানো, এরকম না কিন্তু ব্যাপারটা। অর্থাৎ আমি যদি নরমালি এটাকে একটা সেল মেমব্রেন হিসেবে কল্পনা করি, তো এগুলো হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে এই চ্যানেলগুলো বেসিক্যালি সেলের মধ্যে এরকম ভাবে থাকে।
অর্থাৎ মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে আমাদের আয়নগুলো ফ্লো হতে পারে। তবে এই চ্যানেলগুলো কখনো এরকম পাইপের মতো বাইরের দিকে বের হয়ে থাকে না, যেটা আমি ছবিতে এঁকেছি তোমাদের জাস্ট বোঝানোর জন্য। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা কোষ বা সেলের মধ্যে যে সোডিয়াম লিকি চ্যানেল আছে এবং পটাশিয়াম যে লিকি চ্যানেল আছে, এদের মধ্যে আবার কিছু কম্প্যারিজন আছে। বেসিক্যালি সোডিয়াম লিকি চ্যানেলের সংখ্যা অনেক কম থাকে। তো একটা কোষের মধ্যে সোডিয়াম লিকি চ্যানেলের সংখ্যা কম, আর পটাশিয়াম লিকি চ্যানেল যেটা, সেটার সংখ্যা হচ্ছে অনেক বেশি। আর আরেকটা কাহিনী আছে এখানে, যে সেলের মধ্যে যে পটাশিয়াম লিকি চ্যানেলটা থাকে, তার কাজ হচ্ছে সেলের বাইরে থেকে ভেতরের দিকে পটাশিয়ামকে ঢুকিয়ে দেওয়া। খেয়াল করো, আমি এখানে দুই টাইপের চ্যানেল এঁকেছি। একটা হচ্ছে আমাদের গ্রিন কালার বা সবুজ কালার, আর একটা হচ্ছে বেগুনি বা ভায়োলেট কালার। তো দেখো তো, খেয়াল করে মাত্র সবুজ কালারে আমি দেখতে পাচ্ছি 4টা লিকি চ্যানেল এখানে আঁকা হয়েছে। যেহেতু এদের সংখ্যা কম, তাই আমি বলতে পারি এরা হচ্ছে সোডিয়াম লিকি চ্যানেল। এবং এই সোডিয়াম লিকি চ্যানেল দিয়ে বেসিক্যালি সেলের বাইরে থেকে সেলের ভিতরে খুব কম পরিমাণ সোডিয়াম আয়ন ঢুকতে পারে। দ্যাট মিন্স এদের কাজ হচ্ছে কোষের বাইরে থেকে সোডিয়ামকে কোষের ভেতরে ঢোকানো। যেহেতু আমরা জানি যে একটা সেলের বাইরে সোডিয়ামের ডেনসিটি বেশি থাকে বা এর ঘনত্ব বেশি থাকে, তাই ওই চ্যানেলগুলো মানে ওই সোডিয়ামগুলো চায় যে এই চ্যানেলের মাধ্যমে খুব সহজে কোষের ভিতর ঢুকতে। যেহেতু ওদের সংখ্যা কম, তাই কম পরিমাণ সোডিয়াম বাইরে থেকে ভেতরে ঢোকে। আবার বিপরীতভাবে আমি যে বেগুনি কালারের কতগুলো চ্যানেল এঁকেছি, এগুলোর সংখ্যা বেশি এবং এরা অবশ্যই পটাশিয়াম লিকি চ্যানেল। এবং এই পটাশিয়াম লিকি চ্যানেলগুলোর সংখ্যা বেশি বলে কোষের বাইরে থেকে ভেতরে বেশি পরিমাণ পটাশিয়াম ঢুকতে পারে। এবং বেসিক্যালি এই কারণেই একটা সেলের ভেতরে পটাশিয়াম আয়নের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে। এবং যেহেতু আমাদের পটাশিয়াম লিকি চ্যানেলের পরিমাণ বেশি, তাই বেশি পরিমাণ পটাশিয়াম সুযোগ পেলেই কোষের ভিতরে ঢুকে যায়। বাট আরও একবার বলছি, এই যে এখানে আমাদের আয়নগুলো ঢুকছে বাইরে থেকে ভেতরে, এটার জন্য কিন্তু কোনো এক্সট্রা এনার্জি বা ফোর্সের দরকার হচ্ছে না। জাস্ট বাইরে যদি ঘনত্ব বেশি থাকে, সেই ঘনত্বটা জাস্ট কম ঘনত্বের দিকে চলে যাবে, যেটা হচ্ছে ব্যাপনের মাধ্যমে হয়, এবং এটাকে বলা হয় ডিফিউশন গ্রেডিয়েন্ট। আমরা পরবর্তী আরেকটা চ্যানেল দেখতে পারি, যেটা হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল। তো ভোল্টেজ গেটেড চ্যানেলটা কেমন? এরাও সাধারণত প্রোটিনের তৈরি। খেয়াল করো, এখানে আমি যতগুলো চ্যানেল এঁকেছি আয়ন চ্যানেল, এরা সবাই কিন্তু প্রোটিনের তৈরি। এবং ভোল্টেজ গেটেড চ্যানেল যেগুলো, সেগুলো কিন্তু লিকি চ্যানেলের মতো না। দ্যাট মিন্স এরা কিন্তু সারাক্ষণ খোলা থাকে না, এবং তাদেরকে আবার ইচ্ছা করলে আমরা কোনো ফোর্সও দেই না লিকি চ্যানেলের মতো। বাট এখানে একটা কন্ডিশন কাজ করে। কন্ডিশনটা হচ্ছে, এরা এমন একটা চ্যানেল যার মধ্যে গেট লাগানো থাকে। যেহেতু আমাদের নামের মধ্যে ভোল্টেজ গেটেড কথাটা আছে, তো আমি যদি একটা ভোল্টেজ গেটেড চ্যানেল আঁকি এভাবে, জাস্ট একটা নলের মতো, তবে তার একটা প্রান্তে অবশ্যই গেট লাগানো থাকবে, মাস্ট লাগানো থাকবে। অর্থাৎ মিনিমাম যে কোনো একটা প্রান্তে গেট বা কি বলবো এটাকে, কভার লাগানো থাকবে। তো কখন এই গেটটা খুলবে? যখন একটা নির্দিষ্ট পটেনশিয়াল তৈরি হবে কোষের মধ্যে বা সেলের মধ্যে, তখনই এই গেটটা খুলে যাবে এবং আয়নগুলো বাইরে থেকে ভেতরে বা ভেতরের থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবে। তো এই নির্দিষ্ট পটেনশিয়াল বা ভোল্টেজটা কতটুকু, আমরা কিন্তু অলরেডি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সম্পর্কে জিনিস, যেটাকে রেস্টিং পটেনশিয়ালও বলে। আমরা জানি যে একটা সেলের ভিতরে বেশি পরিমাণ ধনাত্মক চার্জ থাকে না, বাইরে হচ্ছে বেশি পরিমাণ ধনাত্মক চার্জ থাকে। সেজন্য আমাদের সেলের বাইরের থেকে ভেতরের অংশের যে পটেনশিয়াল ডিফারেন্সটা থাকে, সেটা হচ্ছে -70 মিলিভোল্ট। তো এই যে -70 মিলিভোল্টটা ছিল, এটা ছিল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা রেস্টিং পটেনশিয়াল। এই অবস্থাতে কোষের মধ্যে এই ভোল্টেজ গেটেড চ্যানেল তেমন একটা কাজ করে না। কাজ করে না মানে এটা খোলেও না, মানে একদম বন্ধ হিসেবে থাকে। বাট যদি কোনো কারণে এই -70 মিলিভোল্টটা চেঞ্জ হতে থাকে, মান বাড়তে থাকে, তখন আমাদের এই ভোল্টেজ গেটেড চ্যানেলগুলো খুলে যায়। আমি ধরে নিলাম এখানে এটা হচ্ছে একটা ভোল্টেজ গেটেড চ্যানেল, যার উপরে এরকম একটা গেট আছে। তো যখন কোষটা রেস্টিং অবস্থায় থাকে, রেস্টিং মানে হচ্ছে যখন কোষের ইন্ট্রাসেলুলার ফ্লুইড এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডের মাঝে পটেনশিয়াল ডিফারেন্স -70 মিলিভোল্ট থাকে, তখন ভোল্টেজ গেটেড চ্যানেল অফ থাকে, ওর দরজা বন্ধ থাকে, এবং সেলের ভেতরে বা বাইরে এই চ্যানেল দিয়ে কোনো রকম কোনো আয়ন যাতায়াত করতে পারে না। বাট যখন এই -70 মিলিভোল্টটা বাড়ে কমে, এখানে এমন না যে এটাকে কমতে হবে বা বাড়তে হবে, এবং এটা আসলে ইচ্ছে করলে বাড়তেও পারে অথবা কমতেও পারে।
তো বাড়তে পারে এবং কমতে পারে কিছু স্পেসিফিক কারণে, যে কারণগুলোকে বলা হয় স্টিমুলেশন, যেটা নিয়ে আমরা এখন বলছি না। আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব কেন এগুলো বাড়ে কমে। তো রেস্টিং পটেনশিয়াল যখন বাড়ে কমে, তখন এই যে আমাদের ভোল্টেজ গেটের চ্যানেল ছিল, তার গেটটা হুট করে ওপেন হয়ে যায়। আর ভোল্টেজ গেটের চ্যানেলও কিন্তু স্পেসিফিক, অর্থাৎ একটা নির্দিষ্ট ভোল্টেজ গেটের চ্যানেল দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট আয়ন, ধরা যাক সোডিয়াম, পাস হতে পারে। আবার আরেকটা নির্দিষ্ট ধরো ভোল্টেজ গেটের চ্যানেল দিয়ে শুধুমাত্র পটাশিয়াম আয়ন পাস হতে পারে। তার মানে ভোল্টেজ গেটের চ্যানেল এমন না যে সবগুলো আয়নকে সে পাস করবে, সে স্পেসিফিকভাবে নির্দিষ্ট কিছু আয়নকে পাস করতে পারে। তো যখন আমাদের এই ভোল্টেজটা কমে বাড়ে, একটা নির্দিষ্ট ভ্যালুতে যাওয়ার পর আমাদের এই গেটগুলো খুলে যায়। আর গেট যদি খুলে, তাহলে হয় বাইরে থেকে ভিতরে কিছু আয়ন আসবে, অথবা ভেতর থেকে বাইরে কিছু আয়ন আসবে। তার মানে আমরা এখানে ভোল্টেজকে কন্ট্রোল করার মাধ্যমে এই গেটগুলোকে কন্ট্রোল করব। আর এই ভোল্টেজটা কন্ট্রোল করা হয় কিসের মাধ্যমে? স্টিমুলেশনের মাধ্যমে। এবং এই স্টিমুলেশনটা আসলে রেস্টিং অবস্থায় থাকে না। এই স্টিমুলেশনটা কিভাবে দেওয়া হয় সেটা আমরা আস্তে আস্তে পরবর্তীতে জানব। তারপরে আমাদের আরও এক ধরনের গেট আছে, যেটাকে বলা হয় মেকানিক্যালি গেটেড চ্যানেল। খেয়াল করো, এখানেও কিন্তু গেটেড কথাটা আছে। দ্যাট মিন্স এখানেও আমাদের দরজা বা কপাট যেটাই বলি না কেন, গেটের একটা ব্যাপার-স্যাপার থাকছে। তো এখন মেকানিক্যালি কথাটার মানে কি? আমরা যারা একটু বাংলা ভালো জানি তারা বলতে পারবো মেকানিক্যালি মানে হচ্ছে যান্ত্রিক। যেমন আমরা বলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, দ্যাট মিন্স যন্ত্র প্রকৌশল, সামথিং লাইক দিস। তো এই ধরনের যান্ত্রিক কাজগুলো কি হতে পারে? আমরা বাহিরে আমাদের নিজেদের হাত পা দিয়ে যে কাজগুলো করি বা যেগুলো ফিজিক্যালভাবে করি, ওগুলো হচ্ছে মেকানিক্যাল কাজ কারবার। তো বিষয়টা কেমন? ধরো তোমাকে কেউ হাত ধরলো তোমার, তাহলে তোমাকে যেহেতু হাতটা ধরেছে, হাত ধরার মধ্যে একটা প্রেশার তৈরি হয়েছে। যখন অনেকক্ষণ ধরে কেউ তোমার হাত ধরে রাখলো, তোমার হাতের মধ্যে একটা তাপ তৈরি হলো, কেননা তাপটা বের হতে পারছে না। তাহলে এই যে তাপ, তারপরে চাপ, এই জিনিসগুলো হচ্ছে আসলে মেকানিক্যাল জিনিস বা যান্ত্রিক জিনিস। তো যখন আমাদের স্ক্রিনের মধ্যে, স্ক্রিন না আসলে এটা হচ্ছে স্কিন বা ত্বক, তো আমাদের ত্বক বা স্কিনের মধ্যে যদি এরকম মেকানিক্যাল কোনো ইফেক্ট পড়ে, ধরো কেউ তোমাকে কলম দিয়ে গুঁতো দিল ক্লাসে, বা হতে পারে কেউ তোমাকে সুই দিয়ে জোরে একটা গুঁতো দিয়ে দিল। তো এই ধরনের মেকানিক্যাল ইফেক্টগুলো যখন আমাদের স্কিনের মধ্যে পড়ে, তখন আমাদের স্কিন কিছু রিঅ্যাকশন তৈরি করে। এবং আমাদের স্কিনের মধ্যে থাকা যে নার্ভগুলো আছে, নার্ভগুলোর মধ্যে একটা নিউরাল কমিউনিকেশন তৈরি হয়। অর্থাৎ অনেকগুলো এরকম কোষের মধ্যে আয়নের এক্সচেঞ্জ ঘটে। তো ওই এক্সচেঞ্জের হওয়ার ফলে আমাদের কোষের কিছু স্পেসিফিক চ্যানেল আছে যারা খুলে যায়। এবং এরা কখন খুলবে? যখন আমি বাইরে থেকে কোনো মেকানিক্যাল ইফেক্ট প্রয়োগ করবো আমাদের বডিতে। তো এই ধরনের চ্যানেলগুলো হচ্ছে মেকানিক্যালি গেটেড চ্যানেল। তো মেকানিক্যালি গেটেড চ্যানেল কীভাবে প্রোপাগেট করে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা নিয়েও আমরা অনেক বিস্তারিত পরবর্তীতে জানার চেষ্টা করব। বাট এটুকু তোমাদের মনে রাখতে হবে, আমাদের বডিতে যদি বাইরে থেকে কোনো আঘাত করা হয় বা বাইরে থেকে যদি কোনো মেকানিক্যাল কাজ করা হয়, তখন শুধুমাত্র এই চ্যানেলগুলো খুলবে, এর আগে কিন্তু খুলবে না। তাহলে আমাদের এই দুটো চ্যানেল কিন্তু একটু ইম্পর্টেন্ট, যেখানে উপরেরটা খুলছে ভোল্টেজ অ্যাপ্লাই করার পর, এবং এই ভোল্টেজটা আসলে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে? ভোল্টেজটা হচ্ছে আমাদের রেস্টিং পটেনশিয়ালটা চেঞ্জ হওয়ার ফলে ভোল্টেজটা তৈরি হচ্ছে। তো ওই ক্ষেত্রে ভোল্টেজ গেটের চ্যানেল কাজ করে। আর যদি আমরা বাইরে থেকে প্রেশার দিই, টেম্পারেচার দিই, বা অন্য কোনো মেকানিক্যাল ওয়ে যদি আমি শরীরের মধ্যে প্রয়োগ করি, তবে আমাদের মেকানিক্যালি গেটেড চ্যানেলগুলো খুলে যাবে এবং আয়নগুলো ভিতর থেকে বাইরে, নাহলে বাইরের থেকে ভিতরে পাস হওয়া শুরু করবে। এবং ফাইনালি যে লাস্ট যে চ্যানেলটা ছিল, সেটা হচ্ছে লিগ্যান্ড গেটেড চ্যানেল। খেয়াল করো, এটার মধ্যে কিন্তু গেটেড কথাটা আছে। দ্যাট মিন্স ওই চ্যানেলের মধ্যে এরকম সুন্দরভাবে গেট লাগানো আছে। তো লিগ্যান্ড গেটেড চ্যানেল কি? এটা সাধারণত ক্লোজ থাকে বা বন্ধ থাকে, যেহেতু ওর মধ্যে গেট আছে। তো এই চ্যানেলটা সাধারণত কখন কাজ করে? যখন আমাদের এই চ্যানেলটা কোনো স্পেসিফিক কেমিক্যালের সাথে অ্যাটাচ হয় বা স্পেসিফিক কেমিক্যালের সাথে যুক্ত হয়। আমরা বলতে পারি যে আমাদের এই সেলের আশেপাশে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল বা রাসায়নিক বস্তু যাতায়াত করে বা চলাচল করে। তো যখন স্পেসিফিক কোনো এনজাইম বা হরমোনের সাথে এই সেল মেমব্রেনের লিগ্যান্ড গেটেড চ্যানেলটা যুক্ত হয়, ঠিক ওই সময়টাতে তারা পরস্পর রিঅ্যাকশন করে চ্যানেলটা খুলে দেয়। ফলে ওই সাবস্টেন্সটা আমাদের সেলের ভিতরে আসতে পারে, বা সেলের ভেতর থেকেও এরকম কোনো সাবস্টেন্স সেলের বাইরে যেতে পারে, যদি আমাদের এরকম কোনো কেমিক্যালের সাথে এই চ্যানেলটা যুক্ত হয়। এখন আমরা এখানে 4 ধরনের চ্যানেল পড়েছিলাম। এই 4 ধরনের চ্যানেলগুলো আসলে এমন টাইপের চ্যানেল যার মধ্য দিয়ে আমাদের শুধুমাত্র হাইড্রোফিলিক পদার্থ প্রবাহিত হবে। তাহলে এটা একটা তোমাদের মনে রাখতে হবে নতুন বিষয়, যে আমাদের চ্যানেলগুলো এমনভাবে তৈরি করা, তারা অবশ্যই প্রোটিন দিয়ে তৈরি, যেটা আমি একটু আগেই বলেছিলাম। বাট প্রোটিন দিয়ে তৈরি করার পরেও তাদের ভিতরের যে অংশটা আছে, সেই অংশটা এমনভাবে কাজ করে যাতে ওর মধ্যে দিয়ে শুধুমাত্র আয়নগুলো পাস হতে পারে বা হাইড্রোফিলিক পদার্থগুলো
পাস হতে পারে। হাইড্রোফোবিক পদার্থ কখনোই এই চ্যানেলের মধ্যে দিয়ে পাস হতে পারে না। যদি হাইড্রোফোবিক পদার্থকে তুমি পাস করতে চাও একটা সেলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, অবশ্যই তোমাকে সেল মেমব্রেনের যে ফসফোলিপিড ছিল এর মধ্যে দিয়ে পাস করতে হবে। আবার আরেক ক্ষেত্রে আমাদের চ্যানেল দিয়ে বড় বড় ধরনের মলিকুলগুলো কিন্তু যেতে পারে, যেহেতু চ্যানেলের মধ্যে ভালো একটা জায়গা আছে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, তোমরা হয়তো অলরেডি জেনে ফেলেছো, সেটা হচ্ছে আমাদের এই সেল মেমব্রেন সেটা কিন্তু সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল মানে হচ্ছে সেটা কখনো কখনো কিছু বস্তুকে তার মধ্যে দিয়ে পাস হতে দেয়, কখনো কখনো কিছু বস্তুকে পাস হতে দেয় না। তার মানে আমাদের যেহেতু এখানে চ্যানেলগুলো দেখছি, চ্যানেলগুলোর মেইন কাজ কি? চ্যানেলগুলোর মেইন কাজ হচ্ছে কোষের ভেতর থেকে বাহিরে বা বাইরের থেকে ভেতরে কিছু হাইড্রোফিলিক পদার্থকে ট্রান্সফার করা। তার মানে হাইড্রোফিলিক পদার্থ যেগুলো, সেগুলো কিন্তু এই সেল মেমব্রেনের মধ্যে দিয়ে সরাসরি যেতে পারে না, বিকজ এখানে লিপিড আছে। বাট আমি যদি তাদেরকে কোনো একটা চ্যানেলের মাধ্যমে দিয়ে পাস করি, তাহলে তারা সহজেই এক্সচেঞ্জ করতে পারবে তাদের জায়গাটা। কিন্তু যদি আমি হাইড্রোফোবিক পদার্থকে এই সেলের মধ্যে দিয়ে পাস করি, ধরো ছোটো ছোটো অণু বা গ্যাস বা তরল পদার্থ, তখন তারা কিন্তু সহজেই এই সেল মেমব্রেনের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারবে। তার মানে সেল মেমব্রেন এখানে একই সাথে দুইটা ধর্ম দেখাচ্ছে। সে ইচ্ছা করলে এই ফসফোলিপিডের মধ্যে দিয়ে কোনো একটা হাইড্রোফোবিক পদার্থকে পাস করতে পারে, আবার তার মধ্যে থাকা বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়েও সে হাইড্রোফিলিক টাইপের পদার্থকে পাস করতে পারে। যেহেতু এটা দুইটা বৈশিষ্ট্যই দেখাচ্ছে, কখনো একটাকে সাপোর্ট করে বা অ্যাগ্রি করে যাওয়ার জন্য, কখনো আরেকটাকে অ্যাগ্রি করে না যাওয়ার জন্য, তাই এই টোটাল সেল মেমব্রেনের বৈশিষ্ট্যটা হচ্ছে সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল দ্যাট মিনস অর্ধেক অর্ধেক করে সে যাতায়াত করতে দেয়। তো এটাই ছিল আমাদের আয়ন চ্যানেল। এবং আরও একবার বলে রাখি, মনে করিয়ে দিই তোমাদের, আয়ন চ্যানেল যখন কাজ করবে তখন শুধুমাত্র সেটা ব্যাপনের উপর ভিত্তি করে কাজ করবে। ব্যাপন মানে হচ্ছে ডিফিউশন, দ্যাট মিনস ডিফিউশন গ্র্যাডিয়েন্টের উপর ভিত্তি করে কাজ করবে। বাট তুমি এখানে কখনোই কোনো এটিপি ব্যবহার করতে পারবে না, অর্থাৎ তুমি তো আর করবে না, তোমার বডি কখনো করবে না। দ্যাট মিনস হচ্ছে আয়ন চ্যানেলটাকে অপারেট করার জন্য কোনো ইলেকট্রিক্যালি বা মেকানিক্যালি কোনো বাইরের থেকে স্পেসিফিক চার্জ বা এরকম কোনো জিনিস লাগে না, বা শক্তি লাগে না, বা এটিপিকে দরকার হয় না। এটা অটোমেটিক ব্যাপনের মাধ্যমেই কাজ করে। তো এই ছিল আমাদের আয়ন চ্যানেল অফ সেল মেমব্রেন। আয়ন সেলেক্টিভিটি অফ আয়ন চ্যানেল। তো আয়ন চ্যানেলগুলোতে আমরা যখন আয়নগুলোকে পাস করতে দিই, তখন তারা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আয়নকে পাস করে এবং নির্দিষ্ট আয়নকে, স্পেসিফিক আয়নকে পাস করতে দেয়। তো এই ধর্মটাকে বলা হয় আয়ন সিলেক্টিভিটি অফ আয়ন চ্যানেল। এবং আমরা জানি যে আয়ন চ্যানেলগুলো বেসিক্যালি সেল মেমব্রেনের মধ্যে থাকে। তো একটা আয়ন চ্যানেলের মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে হাইড্রোফিলিক পদার্থগুলো থাকে, যার জন্য আয়নগুলো খুব সহজেই ফ্লো হতে পারে মাঝখান দিয়ে। এবং একটা সেল মেমব্রেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বেসিক্যালি আয়ন্সগুলো ফ্লো হতে পারে না আয়ন্স চ্যানেল ছাড়া। আর আয়ন চ্যানেল বলতে আমরা সেই সমস্ত চ্যানেল বা পথগুলোকে বুঝি যেগুলোকে কোনো এক্সট্রা এনার্জি দরকার হয় না অ্যাক্টিভেট করার জন্য। দ্যাট মিনস এটিপি, তারপর সানলাইট, এগুলো কিন্তু দরকার হয় না। আয়ন চ্যানেলগুলো বেসিক্যালি ডিফিউশন গ্রেডিয়েন্টের উপর ভিত্তি করে কাজ করে। দ্যাট মিনস সেলের বাইরে যদি বেশি আয়ন থাকে, সেলের ভেতরে যদি কম আয়ন থাকে, তবে বাইরে থেকে ভেতরে এই সেলের বা কোষের যে আয়নের প্রবাহ, সেটা আয়ন চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে। দ্যাট মিনস ঘনত্বের উপর নির্ভর করে আয়ন চ্যানেলগুলো কাজ করে। এখানে আয়ন সিলেক্টিভিটিটা সবচেয়ে বেশি যেখানে দেখা যায় সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন চ্যানেলের ক্ষেত্রে। পটাশিয়াম আয়ন চ্যানেলগুলো সাধারণত সোডিয়ামকে তার ভেতর দিয়ে পাস হতে দেয় না, বাট পটাশিয়ামকে পাস হতে দেয়। তো কিভাবে পাস হতে দেয় সেটা নিয়ে আমরা এই টোটাল ডিসকাসটা করব। তো খেয়াল করে দেখো, এখানে কিছু বিদ্যুতের ছবি আঁকা আছে, যার মানে একটাও তোমরা হয়তো বুঝতে পারছো না। তো এগুলো আস্তে আস্তে আমরা একটু দেখি। খেয়াল করো, এটা হচ্ছে একটা, কি বলে এটাকে, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, যেটা হচ্ছে সেলের বাইরের অংশে থাকে। তো এই সেল মেমব্রেনে তোমরা দেখতে পাচ্ছ ফসফেটের মাথা আছে, তারপর ফসফোলিপিড বাইলেয়ার সব কিছু আছে এখানে। মাঝখানে আমি একটা গঠন এঁকেছি, এটা হচ্ছে আমাদের আয়ন চ্যানেল। এখন এই আয়ন চ্যানেলের দিকে যদি তাকাও, আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড অঞ্চল, আর এটা হচ্ছে আমাদের ইন্ট্রা সেলুলার ফ্লুইড অঞ্চল। দ্যাট মিনস একটা সেলের বাইরের অঞ্চল হচ্ছে এটা, ভেতরের অঞ্চল হচ্ছে এটা। তো এখন একটা আয়ন চ্যানেল যদি আমি বলি, এটা হচ্ছে পটাশিয়াম আয়ন চ্যানেল। দ্যাট মিনস আমরা এখানে যে আয়ন চ্যানেল নিয়ে কথা বলছি, এটা হচ্ছে পটাশিয়াম আয়ন চ্যানেল, এবং এর মধ্যে দিয়ে শুধুমাত্র পটাশিয়াম পাস হবে, আর অন্য কিছু পাস হবে না। তো এই পটাশিয়াম আয়ন চ্যানেলের দিকে যদি তাকাই, সেলের বাইরের দিকে ওই আয়ন চ্যানেলের যে ফাঁকা জায়গাটা আছে বা স্পেসটা আছে, সেটা অনলি 3 অ্যাংস্ট্রম। এটা কিন্তু 3। তো এটা হচ্ছে আমাদের 3 অ্যাংস্ট্রম। এবং তোমরা জানো যে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 ইনভার্স 10 মিটার।
এবং সেলের ভেতরের দিকে আয়ন চ্যানেলের যে স্পেসটা আছে এটা হচ্ছে আমাদের 10 অ্যাংস্ট্রম। দ্যাট মিন্স বাইরে থেকে ভেতরের দিকে একটু স্পেসটা বেশি থাকে। আর নরমালি সেলের ভেতরে কিন্তু বেশি পরিমাণ আমরা জানি পটাশিয়াম আয়ন থাকে এবং সেলের বাইরে কম পরিমাণ পটাশিয়াম আয়ন থাকে। তাই সহজেই কিন্তু পটাশিয়াম আয়নটা সেলের ভেতর থেকে বাইরে চলে যায়। তো ওই কারণটাতে সেলের ভেতরে যে নিচের দিকে আছে এখানে আমাদের এই আয়ন চ্যানেলের স্পেসটা বেশি থাকে, অর্থাৎ 10 অ্যাংস্ট্রম থাকে। তো এখন এই আয়ন চ্যানেলটা কেন শুধুমাত্র পটাশিয়ামকে পাস হতে দেয়, সেটার জন্য আমাদের ভেতরে এই গঠনটাকে একটু দেখতে হবে। খেয়াল করো, আমাদের এই আয়ন চ্যানেলের ভেতরে গোলাপি কালারের কিছু স্ট্রাকচার এঁকে রেখেছি। তো এই স্ট্রাকচারগুলো হচ্ছে বেসিক্যালি পলিপেপটাইড চেইনের স্ট্রাকচার। তো আমরা জানি যে যখন অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড চেইনের মাধ্যমে আবদ্ধ হয় তখন তারা সাধারণত প্রোটিন তৈরি করতে পারে। তো আমাদের এই যে আয়ন চ্যানেলটা আছে এই চ্যানেলের ভেতরে অনেকগুলো এরকম পলিপেপটাইড চেইন মিলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করে রাখে। তো একটা পলিপেপটাইড চেইনের যদি আমি গঠন দেখাতে চাই তাহলে সেটা হচ্ছে আমাদের অনেকটা এরকম। তো এখন এই গঠনটা আসলে যে 100% সঠিক তা না, জাস্ট বোঝানোর জন্য এঁকেছি। তো এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল একটা পলিপেপটাইড চেইন। তো যখন এরকম 4টা পলিপেপটাইড চেইন একে অপরের সাথে যুক্ত হয় তখন তারা একটা বিশেষ গঠন তৈরি করে যেটাকে বলা হয় পলিপেপটাইড টেট্রামার। তাহলে এই টোটাল 4টা গঠনকে বলছি আমরা পলিপেপটাইড টেট্রামার। টেট্রা মানে হচ্ছে 4, তাই এখানে পলিপেপটাইড 4টা যুক্ত হয়ে পলিপেপটাইড টেট্রামার গঠন করেছে। তো এই পলিপেপটাইড টেট্রামার বেসিক্যালি কি করে, তারা আমাদের এই টোটাল যে আয়ন চ্যানেলটা আছে ওটার গাঠনিক স্ট্রাকচার হিসেবে কাজ করে। তার মানে আমি যদি এই টোটাল আয়ন চ্যানেলটাকে ভাঙি তাহলে এরকম অনেকগুলো পলিপেপটাইড টেট্রামারের স্ট্রাকচার পাবো। তো এখন আমাদের এই যে এখানে আয়ন চ্যানেলটা দেখতে পাচ্ছি এই আয়ন চ্যানেলটার উপরে যেহেতু স্পেস কম আর নিচে যেহেতু স্পেসটা বেশি, তাই আমাদের পটাশিয়াম আয়ন কিন্তু সহজেই নিচ দিয়ে চলে যেতে পারবে। বাট খেয়াল করে দেখো আমাদের সেলের বাইরের দিকে পানি আছে, ভেতরের দিকেও কিন্তু পানি আছে। তো যখন এরকম পানির অণুগুলো এই চ্যানেল দিয়ে ফ্লো হতে যাবে তখন তারা কিন্তু একটা বাধা খাবে। কি বাধা খাবে? আমাদের পানির অণুগুলো বেসিক্যালি বেশি ছোট হলেও তারা কিন্তু 3 অ্যাংস্ট্রমের চেয়েও ছোট না। তাই আমাদের সেলের বাইরে থাকা পানিগুলো যখন এই জায়গাটাতে আসতে যাইবে তখন সে কিন্তু ঢুকতে পারবে না। অপরদিকে সেলের নিচে বা ভেতরের দিকে যেহেতু পানি আছে এই পানিগুলো খুব সহজেই আমাদের 10 অ্যামস্ট্রং ফাঁকা জায়গা দিয়ে আমাদের এই আয়ন চ্যানেলের ভেতরে ঢুকে যাবে। তো বেসিক্যালি আমাদের টোটাল আয়ন চ্যানেলের 3 ভাগের 2 ভাগ অংশের মধ্যে পানি ঢুকে থাকে। তো আমি যদি টোটাল আয়ন চ্যানেলটাকে এরকম 3টা ভাগে ভাগ করি তাহলে 3টা ভাগের মধ্যে বলা যায় এই মোটামুটি 2 ভাগে পানি ঢুকেছে এবং এই পানিটা আসে হচ্ছে সেলের ভেতর থেকে। দ্যাট মিন্স ইন্ট্রাসেলুলার ফ্লুইডের পানিগুলো চলে আসে। তো পানিগুলো যখন আমাদের এই সেল মেমব্রেনের ভিতরে চলে আসে তোমরা জানো পানিতে কিন্তু 2টা আয়ন থাকে, একটা হচ্ছে রিলেটিভলি পজিটিভ আর একটা হচ্ছে রিলেটিভলি নেগেটিভ। দ্যাট মিন্স আমরা যদি এই জায়গাটাতে একটু দেখি তাহলে দেখব অক্সিজেন হচ্ছে পানির হালকা নেগেটিভ যুক্ত একটা চার্জ আর হাইড্রোজেনগুলো হচ্ছে হালকা পজিটিভ, দ্যাট মিন্স ডেল পজিটিভ যুক্ত চার্জ। যখন একটা পটাশিয়াম অণু পটাশিয়াম তো অণু হয় না, পরমাণু হয়, রাইট? তো পটাশিয়াম অ্যাটম যখন আমাদের এই সেল মেমব্রেনের ভেতরে ঢোকে তখন সে চার্জ হিসেবেই ঢোকে এবং এই চার্জ হিসেবে ঢোকার সময় সে তার চারপাশে এরকম পানির অণুগুলোকে ঘিরে ফেলে। কেন ঘিরে ফেলে? কেননা পটাশিয়াম নিজে হচ্ছে পজিটিভ চার্জ এবং পানির অণুর মধ্যে কিন্তু প্রত্যেকটা অক্সিজেনের সাথে নেগেটিভ চার্জ যুক্ত। তো এই নেগেটিভ চার্জ মানে হালকা নেগেটিভ, টোটালি নেগেটিভ যে তা না, হালকা নেগেটিভ চার্জগুলো পটাশিয়ামকে আকর্ষণ করে একটা বিশাল গঠন তৈরি করে এবং এই গঠনটাকে বলা হয় সলভেশন কেস। তাহলে আমরা এই গঠনটাকে বলতে পারি সলভেশন কেস। তো যখন এই কেজের মতো গঠনটা তৈরি করে এই গঠনটা অনেক বেশি পরিমাণে শক্তিশালী হয় এবং এটাকে সহজে ভাঙা যায় না। তুমি যদি এই গঠনটাকে ভাঙতে চাও তাহলে তোমাকে অনেক বেশি পরিমাণে এনার্জি দিতে হবে। তারপরেও যখন এই পটাশিয়ামের বিশাল বড় কেজটা আমাদের এই আয়ন চ্যানেলের মাঝখানে ঢুকে তখন ঠিক উপরে এই অংশটাতে যখন সে আসে তখন তার মধ্যে কিন্তু একটা ফিল্ট্রেশন ঘটে যেটাকে বলা হয় আয়ন ফিল্ট্রেশন। তো অবস্থাটা দেখো, ধরা যাক এটা হচ্ছে আমাদের সোডিয়াম আয়ন, সোডিয়াম না এটা পটাশিয়াম। তো এই যে কে প্লাস পটাশিয়াম আয়নটা আমাদের মাঝখানে ঢুকে গেছে। তো যখন পটাশিয়ামটা এখানে ঢুকে যাবে ঠিক আমাদের আয়ন চ্যানেলের উপরের সাইডে এই যে এই প্রান্তের দিকে যদি তাকাও এবং এই প্রান্তের দিকে যদি তাকাও এই দুইটা প্রান্তে আমাদের 5 ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে। তার মানে সেল মেমব্রেনের যে আয়ন চ্যানেল আছে আয়ন চ্যানেলের উপরের দিকে ভেতরে
5 টাইপের অ্যামিনো অ্যাসিড থাকে এবং সেই অ্যামিনো অ্যাসিডগুলোকে আমি এখানে একটু আলাদাভাবে জুম করে লিখেছি। তো এই জুম ইন করলে দেখা যাচ্ছে এই পাশে আমাদের কিছু অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স, এই পাশে কিছু অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স। এই অ্যামিনো অ্যাসিডগুলো করে কি? সে তখন খুব সহজেই আমাদের পটাশিয়ামটাকে আলাদা করে ফেলে আমাদের আশেপাশে থাকা পানির এই অণুগুলোর কাছ থেকে। এবং তোমাদের মনে রাখতে হবে এই সমস্ত যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে, এই অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে বেসিক্যালি কার্বনিল গ্রুপ থাকে, যেখানে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত থাকে এবং বাকি 2টা গ্রুপে ভিন্ন জিনিস থাকতে পারে। তো এই কার্বনিল গ্রুপের মধ্যে যে অক্সিজেনটা থাকে, এই অক্সিজেনটা বেসিক্যালি নেগেটিভ চার্জ প্রদর্শন করে। তো যখন আমাদের পটাশিয়ামটা একটা নির্দিষ্ট পানির সাথে কেস তৈরি করে, দ্যাট মিনস এরকম বড় একটা স্ট্রাকচার তৈরি করে এই আয়ন চ্যানেল দিয়ে পাস হচ্ছে, তখন সে যখন উপরের দিকে উঠে তখন তার আশেপাশের এই অক্সিজেনগুলো তাকে যে শক্তি দিয়ে ধরে রেখেছিল তার চেয়েও বেশি পরিমাণ শক্তি দিয়ে আমাদের এই অ্যামিনোস অ্যাসিডের সাথে যে কার্বনিল গ্রুপ আছে সেই কার্বনিল গ্রুপের অক্সিজেনটা পটাশিয়ামকে ধরতে চায়। তখন হয় কি, আমাদের এই পানির কেসটা টোটালি ভেঙে যায় যখন সে একটু উপরে উঠে যায় এবং এই পটাশিয়ামটাকে তখন আঁকড়ে ধরে আমাদের অ্যামিনো অ্যাসিডের সাথে কার্বলিন গ্রুপের মধ্যে থাকা নেগেটিভ আয়নের এই অক্সিজেনটা। ফলে আমাদের এই টোটাল যে পটাশিয়ামটা আছে এই পটাশিয়ামটা পানির কেস থেকে মুক্ত হয়ে যায়। আর যখনই সে পানির কেস থেকে মুক্ত হয়ে যায় তখন এই অক্সিজেনটা যদিও তাকে আকর্ষণ করে, বাট অক্সিজেনটা কিন্তু এই পটাশিয়ামকে ধরে রাখে না। পটাশিয়ামটা তখন খুব সুন্দরভাবে সেলের বাইরের দিকে চলে যায় বা এক্সট্রা সেলুলার ফ্লুইডের দিকে চলে যায়। তার মানে বোঝা গেল যে আমাদের এই পটাশিয়ামটাকে প্রথমে সাপোর্ট দিচ্ছে পানি। যখন এই পানির কেজের মাধ্যমে সে ভেতরে ঢুকছে, ভেতরে ঢোকার কারণ হচ্ছে ভেতরের 2 থেকে 3 ভাগই, মানে 3 ভাগের 2 ভাগই হচ্ছে পানি। তাই পানির মাধ্যমে সে খুব সহজেই এরকম উপরে চলে যেতে পারছে, যেহেতু চারপাশে পানি থাকছে। বাট যে অঞ্চলটাতে আমাদের পানি নেই, সেল আয়ন চ্যানেলের, ওই অঞ্চলটাতে সে গিয়ে কী করেছে, আমাদের এই অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে টোটালি পানির থেকে আলাদা হয়ে একা একা সে সেলের বাইরে চলে গেছে। তার মানে আমাদের এখানে খুব সুন্দরভাবে পটাশিয়ামটা বাইরে বের হয়ে গেল। এখন এখানে দুটো কেস আছে। যদি আমাদের পটাশিয়াম থেকে বড় কোনো রেডিয়াস যুক্ত বা অ্যাটমিক রেডিয়াস যুক্ত আয়নকে আমরা যদি এখানে দিতাম তাহলে সে কিন্তু বের হতে পারতো না। কেননা আমরা যদি পটাশিয়াম থেকে বড় আকারের কোনো অ্যাটমকে দিতাম, সে কিন্তু এই যে এখানে যে ছোট্ট ফাঁকা জায়গা ছিল 3 অ্যামস্ট্রন, এই 3 অ্যামস্ট্রন দিয়ে সহজে পাস হতে পারতো না। কিন্তু আমি যদি পটাশিয়াম থেকে ছোট কোনো আয়ন দিই তখন কি ঘটবে? তোমরা জানো পর্যায় সারণীতে সোডিয়াম এর নিচে হচ্ছে পটাশিয়াম থাকে। তার মানে পটাশিয়ামের অ্যাটমিক সাইজ বেশি, সোডিয়ামের অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াস হচ্ছে কম। তো আমরা পটাশিয়াম থেকে বড় কোনো আধানকে আয়ন চ্যানেল দিয়ে পাস হতে দিতে পারবো না। কিন্তু ছোট সোডিয়ামকে যদি আমরা দিই, সে কি পাস করবে? চলো দেখি এটার কাহিনী কী। তো যখন আমরা একটা সোডিয়ামকে নিব তখন তুমি হিসাব করে দেখবে সোডিয়ামের যে অ্যাটমিক স্ট্রাকচার, বা বলা যায় সোডিয়ামের যদি আমি অ্যাটমিক রেডিয়াস বলি, সেটা হচ্ছে 0.95 অ্যামস্ট্রন। তার মানে এটা হচ্ছে আমাদের সোডিয়াম আয়নের রেডিয়াস। বাট এখানে উপরে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি আমাদের আয়ন চ্যানেলের উপরে, সেটা হচ্ছে 3 অ্যামস্ট্রন। তো 3 অ্যামস্ট্রন অবশ্যই 0.95 অ্যামস্ট্রন চেয়ে বেশি। তারপরেও কিন্তু আমাদের এই সোডিয়ামটা এখান দিয়ে ফ্লো হতে পারে না। এবং বলা যায় যে সোডিয়ামের যে রেডিয়াস এটা আসলে 40% কম। কার থেকে 40% কম? আমাদের পটাশিয়ামের যে রেডিয়াস বা আর তার থেকে। তো এটার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে যখন আমাদের সোডিয়ামটা, ধরা যাক এখানে অনেকগুলো সোডিয়াম আছে, সে সেলের ভেতর থেকে বাইরে যেতে যাচ্ছে, তখন সে কিন্তু পানির অণুর সাথেও এরকম সুন্দরভাবে একটা কেজ তৈরি করে, যেটাকে বলা হয় সলভেশন কেজ। তাহলে সোডিয়াম আয়নটা পানির আশেপাশের সাথে অবশ্যই, যেহেতু পানির অক্সিজেনগুলো কি নেগেটিভ, তাই সোডিয়াম নিজে পজিটিভ হওয়ার জন্য এরকম একটা কেস তৈরি করে। কিন্তু একটা সোডিয়ামের আকার অনেক ছোট হয়, দ্যাট মিনস ওর রেডিয়াসটা অনেক ছোট হয়, তার এই কেজের মধ্যে যে কানেকশনটা আছে, অর্থাৎ অক্সিজেনের সাথে যে সোডিয়ামের যে চেইন বা কানেকশন, এই কানেকশনটা অনেক বড় হয়ে যায় বা লম্বা হয়ে যায়। এবং এত বেশি লম্বা হওয়ার ফলে আমাদের সোডিয়ামের সাথে পানির কেজের যে গঠনটা, এটা এতটা স্টেবল হয় না বা অতটা শক্তিশালী হয় না। যেখানে আমাদের পটাশিয়ামের সাথে পানির যে বন্ধনটা ছিল ওটা কিন্তু শক্তিশালী ছিল, কেননা পটাশিয়ামের রেডিয়াসটা হচ্ছে বড় ছিল। যেহেতু সোডিয়াম নিজে ছোট, তাই ছোট মানুষ এত দূরে দূরে পানির সাথে খুব দুর্বলভাবে আনস্টেবল থাকে। তো এই আনস্টেবল কেসটা যখন এখান দিয়ে ফ্লো হতে যায়, দ্যাট মিনস আয়ন চ্যানেল দিয়ে যখন ফ্লো হতে যায়, তখন কি ঘটে? তখন এই যে আমাদের আয়ন চ্যানেলের উপরের দিকে দুই পাশে যে 5 ধরনের অ্যামিনো অ্যাসিড ছিল, 5 টাইপের অ্যামিনো অ্যাসিড,
তো এই 5 টাইপের অ্যামিনো অ্যাসিডগুলোর যে অক্সিজেনটা আছে কার্বনিল গ্রুপের, ওই অক্সিজেনগুলো বেসিক্যালি এই সোডিয়ামটাকে আর আকর্ষণ করতে পারে না। যেহেতু সোডিয়ামের সাইজ ছোট, ওর গঠনটাও আনস্টেবল, অর্থাৎ আনস্টেবল অবস্থায় সে পানির সাথে এরকম কলাপস হয়ে সলভেশন কেস তৈরি করেছে। তাই আমাদের এই অ্যামিনো অ্যাসিডের অক্সিজেনগুলো এই সোডিয়ামকে ছাড়াইতে চায় না পানির কাছ থেকে। তো যেহেতু আমাদের সোডিয়ামগুলো পানির কাছ থেকে ছাড়াতে পারছে না পানিগুলোকে, আবার আমরা জানি যে আয়ন চ্যানেলের উপরের দিকে পানি থাকে না, যেহেতু টোটাল 3 ভাগের 2 ভাগ পানি থাকে, উপরের ভাগে কোনো পানি ঢুকতে পারে না। তাই ওই পানির শরীরটাকে নিয়ে সোডিয়াম এই মাঝখানের পথ দিয়ে বেরোতে পারে না। তো এই কারণটাতে বেসিক্যালি আমাদের সোডিয়ামটা এই আয়ন চ্যানেল দিয়ে যেতে পারে না, যেটা হচ্ছে আমাদের পটাশিয়াম আয়ন চ্যানেল। বাট পটাশিয়াম সুন্দরভাবে যেতে পারে, যেহেতু পটাশিয়ামের এই কেসগুলোকে খুব সহজেই খুলে ফেলতে পারে আমাদের অ্যামিনো অ্যাসিডের মধ্যে থাকা কার্বনিল গ্রুপের অক্সিজেন। তো এইটুকু কারণেই আমরা বলতে পারি যে কোনো একটা সোডিয়াম না, এটা পটাশিয়াম আয়ন চ্যানেল দিয়ে পটাশিয়াম সহজেই ফ্লো হয়, বাট সোডিয়াম ফ্লো হতে পারে না। এবং এই ধর্মটাকেই বলা হয় আয়ন সিলেক্টিভিটি। তার মানে প্রত্যেকটা আয়ন চ্যানেলের মধ্যে এরকম আয়ন সিলেক্টিভিটি ধর্ম থাকে, যার জন্য ঠিক নির্দিষ্ট ওই আয়নটাই পাস করতে পারে, বাট অন্য কোনো আয়ন পাস করতে পারে না। তার মানে আমরা এখানে দুটো কেস দেখলাম। একটা হচ্ছে পটাশিয়ামের চেয়ে ছোট কোনো মলিকিউল না, অ্যাটম যদি থাকে যেমন সোডিয়াম, সেটা কেন পাস হয় না। আর পটাশিয়াম থেকে যদি বড় হয়, সেটা তো তার সাইজের জন্যই পাস হতে পারবে না। এবং মজার বিষয় হচ্ছে পানিও কিন্তু এই 3 অ্যামস্ট্রন সাইজ দিয়ে পাস হতে পারে না, যেটা আমি বলেছিলাম শুরুতে। তো এতটুকু ছিল আমাদের আয়ন সিলেক্টিভিটি অফ আয়ন চ্যানেল, এবং এই আয়ন চ্যানেলের মধ্যে আমি শুধুমাত্র পটাশিয়াম আয়ন চ্যানেলকে হাইলাইট করেছি। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।